হ্যাঁ বন্ধুরা দেখেন, আর এক পা দিলেই কিন্তু একেবারে খাতে। আর পাশাপাশি দেখেন এইখান থেকে ভবনের সবকিছু কিন্তু ভেঙে পড়েছে, কোনো কিছুই আর অবশিষ্ট নেই এই তেলি জমিদার বাড়ির। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এক জেলা নারায়ণগঞ্জ। এ জেলার ২৮০০ উপজেলার থানা সংলগ্ন মোড় থেকে রওনা দিয়ে যাচ্ছি গোপালদির সদাসুদি গ্রামে, যেখানে একটি নয় দুটি নয় রয়েছে চারটি বহু বছরের পুরনো জমিদার বাড়ি। ২৮০০ উপজেলা থেকে গোপালদির দূরত্ব মাত্র ৬ কিলোমিটার, আর গোপালদি থেকে ১ কিলোমিটার দূরে সদাসুদি গ্রাম অবস্থিত। মেঘনার কুল ঘেঁষে এই উপজেলায় প্রাচীনকাল থেকেই ভিড়ত বড় বড় বজরা। ব্যবসা বাণিজ্য আর নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার কারণেই বহুকাল আগে থেকে সমৃদ্ধ ছিল এই নগরী। চলার পথে পথঘাট, সবুজ গাছগাছালি আর বিস্তীর্ণ এলাকার মাঠ আপনার মন ছুঁয়ে যাবে। চলতে চলতে আপনাদের গোপালদি সম্পর্কে আরো একটু স্পষ্ট ধারণা দেই। গোপালদি হলো ২৮০০ উপজেলাধীন একটি পৌরসভা। এখানকার সদাসুদি গ্রামে সর্দার ভূঁইয়া ও তেলি জমিদার বাড়ির মধ্যে সর্দার জমিদার বাড়ির গোপালচন্দ্র সর্দারের নামে নামকরণ করা হয়েছে এই গোপালদির। চলতে চলতে গোপালদি বাজার পেরিয়ে গ্রামের সরুপথে প্রবেশ করলো আমাদের রিকশাটি। যতই জমিদার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি ততই ভালো লাগছে আমার। এর আগে আমি একই গ্রামে পাশাপাশি ৪টি জমিদার বাড়ি কোথাও দেখিনি। আজ সেই সব জমিদার বাড়ি তো দেখবই, তার সাথে সাথে সেই সব জমিদার বাড়ির উত্থান পতনের ইতিহাসও আপনাদের সামনে তুলে ধরব। গোপালদি বাজার থেকে খুব অল্প সময়ের মধ্যে সদাসুদি গ্রামে চলে এলাম। রিক্সা ভাড়া দিয়ে গ্রামের গলি পথ দিয়ে কিছুক্ষণ হাঁটতে চোখে পড়ল ভূঁইয়া জমিদার বাড়ি। এটি ভূঁইয়া জমিদার বাড়ির বৈঠকখানা কিংবা হাওয়াখানা। কাঠের খিলানের উপর দাঁড়িয়ে থাকা বৈঠকখানাটি মূল বাড়িতে প্রবেশ করার আগেই আপনার দৃষ্টি কাড়বে। বাড়ির মূল ফটকের এক পাশে রয়েছে বৈঠকখানা আর অপর পাশে রয়েছে দোতলা ভবনের পেছনের অংশ। বাড়িটির ভিতরে তো প্রবেশ করবই, তার আগে বাহির থেকে ভবনটির সৌন্দর্য দেখে নিতে চাই। কি বিশাল আর প্রশস্ত ভবন! ভবনের গায়ে রয়েছে লতাপাতার নকশা, জানালার উপর ও নিচের গ্রিলের কারুকাজও দৃষ্টিনন্দন। মূল ফটক দিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করতেই মনে হলো রাজ্য আর রাজা ছাড়া রাজপ্রাসাদে প্রবেশ করেছি আমি। বাড়িটির ভরাডুবির দুপাশে রয়েছে দোতলা ভবন আর অপর দুপাশে রয়েছে একতলা ভবন। একতলা ভবনের এই অংশটি সে সময় মন্দির হিসাবে ব্যবহার করা হতো।
1323 বঙ্গাব্দে প্রায় 120 বছর পূর্বে শ্রী বংশীবদন ঠাকুর জমিদার বাড়িটির ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে হরিচন্দ্র ভূঁইয়া ও কানাইচন্দ্র ভূঁইয়া এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। 101 কক্ষের জমিদার বাড়িটির জমিদাররা ছিলেন ঐশ্বর্যে এখানকার 3টি জমিদার বাড়ির মধ্যে দ্বিতীয়। প্রজাসুবল এই জমিদার বাড়ি থেকে কেউ কোনোদিন খালি হাতে ফেরেনি। বাড়ির সর্বশেষ জমিদার জগৎবন্ধু ভূঁইয়া, তবে তার স্ত্রী বিনোদিনী সাহাই জমিদারি দেখাশোনা করতেন। এই যে জমিদার বাড়িতে থাকেন, এই বাড়ি সম্পর্কে আপনি কি জানেন? আমি তো মনে করেন যে এই সম্পর্কে মনে করেন হ্যাঁ অনেক পুরানো ছিল, গেছের এই দেশের থেকে মনে করেন আগে কত বছর হবে মনে করেন সংগ্রামের মনে করেন। আর এই যে এত পুরাতন একটা বাড়িতে থাকেন, কেমন লাগে আপনাদের কাছে এটা? এটা মোটামুটি অগাঙ্গতে খারাপ লাগে না, ভালোই লাগে, ওই জন্য আমরা তাকে অবশ্যই এসে না। এখানে জমিদার বাড়ির আশপাশ থেকে সব জায়গায় কিন্তু আগাছা জন্মেছে। আসলে ওই সময় যে মানুষ বসবাস করতো জমিদার বাড়ির, এখনও কিন্তু অনেক মানুষ বসবাস করছে বিক্ষিপ্তভাবে, কিন্তু সেখানকার সময়ে সেসব জমিদার বাড়ির যে নিজস্ব মালিক ছিল তাদের কাছে এই জমিদার বাড়িটা যতটা গুরুত্ব ছিল তাদের কাছে কিন্তু ততটা নয়। মূলত সেই কারণেই কিন্তু এখন এই জমিদার বাড়িটির এরকম অবস্থা। জগৎবন্ধু ভূঁইয়া 47-এর পরে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে ভারতে পাড়ি জমান, আর তাদের সুরম্য অট্টালিকাগুলো পড়ে থাকে অযত্ন অবহেলায়। জমিদার বাড়ির সম্মুখভাগ থেকে কিছুটা দূরে শানবাঁধানো পুকুর রয়েছে, যেখানে এখন গ্রামের মহিলারা গোসল করছেন। এ পুকুরের মাঝখান দিয়ে একটি দেওয়াল ছিল, আর দেওয়ালের দুপাশে দুটি ঘাটে আলাদা আলাদাভাবে পুরুষ ও মহিলারা সে সময় গোসল করতেন। স্থানীয় 2 কিশোরকে সঙ্গে নিয়ে এবার সর্দার জমিদার বাড়ির দিকে যেতে থাকলাম। সর্দার জমিদার বাড়ির জমিদাররা ছিলেন ঐশ্বর্য, ধন দৌলত, ক্ষমতায় এই অঞ্চলে জমিদারদের মধ্যে শ্রেষ্ঠ। সর্দার জমিদার বাড়ি দেখার পূর্বেই চোখে পড়ল প্রাচীন স্থাপত্যের আরেক অনন্য নিদর্শন, ঋষিকেশ বাবুর জমিদার বাড়ি বা বণিক বাড়ি। এ বাড়িটিও শত বছরের পুরাতন। দুতলা ভবনের অপর পাশেই রয়েছে আরেকটি একতলা ভবন। এই ভবনটি এখন পুরোটাই ক্ষয়প্রাপ্ত আর ধ্বংস। হাত বসে পড়া দেখতে পাচ্ছেন এখানে। এই ভবনটি নাকি ছাদটি নাকি কিছুদিন আগে ভেঙে গিয়েছে, আর পাশাপাশি দেখেন এগুলো কিন্তু ভেঙে গিয়েছে। আর এখানে এই জমিদার বাড়ির অবশিষ্ট বলতে এখন আর কিছুই নেই, সব কিছু ভেঙে গিয়েছে। ঋষিকেশ বাবুর বাড়ির সম্মুখভাগের দোতলা ভবনের কারুকাজু চোখ ধাঁধানো। ঋষিকেশ বাবু ছিলেন সর্দার জমিদার বাড়ির ভাগিনা। মামারা তাকে লঞ্চ কিনে দিয়েছিলেন। লঞ্চে করে তিনি দূর দূরান্তে ব্যবসা করে প্রচুর ধন দৌলতের মালিক হন এবং পরবর্তীতে তিনিও তৈরি করেন সুরম্য অট্টালিকা। পরবর্তী সময়ে ঋষিকেশ বাবুও এ এলাকায় প্রতিষ্ঠা করেছিলেন তার জমিদারি। তবে তিনি জমিদারি বেশি দিন পরিচালনা করতে পারেননি। 47-এর দেশভাগের সময় তিনি ধন দৌলত আর আরামায়েশ ছেড়ে ভারতে পাড়ি জমাতে বাধ্য হয়েছিলেন। বন্ধুরা, এ সদাসুদি গ্রামে অর্থাৎ ঘুপালদিতে কিন্তু 3 থেকে 4টি জমিদার বাড়ি রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে এই গ্রামে কেন এতগুলো জমিদার বাড়ি?
শুধু এ এলাকায় নয়, এপার বাংলা ওপার বাংলা সমগ্র দেশ জুড়েই রয়েছে হাজার হাজার জমিদার বাড়ি। 1757 সালে ব্রিটিশরা ক্ষমতায় আসার পর থেকেই ভারতবর্ষ থেকে সহজে কর ও রাজস্ব আদায়ের পরিকল্পনা গ্রহণ করতে থাকেন। তারই পরিপ্রেক্ষিতে 1793 সালে লর্ড ক্যানিং চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, যার ফলস্বরূপ জমিদারি প্রথার উদ্ভব ঘটে। সে সময় যারা জাহাঙ্গীর, ব্যবসায়ী এবং সমাজের মোটামুটি সম্পত্তির মালিক ছিলেন, তারাও সুরম্য অট্টালিকা তৈরি করে জমিদারি শুরু করেন। জমিদাররা নির্দিষ্ট পরিমাণ খাজনা ব্রিটিশদের দিলেও প্রজাদের কাছ থেকে ইচ্ছামতো খাজনা আদায় করতে পারতেন। তাই সে সময়ে সমাজের উচ্চশ্রেণী মানুষের কাছে জনপ্রিয় একটি প্রথা ছিল জমিদারি। এজন্যই আমরা কোনো কোনো এলাকায় একটি জমিদার বাড়ি, আবার কোনো কোনো এলাকায় 2টি 3টি আবার 5টি জমিদার বাড়ি দেখতে পাই। আবার কোনো কোনো এলাকায় কোনো জমিদার বাড়ি দেখতে পাই না আমরা। ঋষিকেশ বাবুর বাড়ি থেকে খুব অল্প দূরত্বেই রয়েছে সর্দার জমিদার বাড়ি। প্রথমে চোখে পড়ল বিবর্ণহীন চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকা দোতলা ভবনের পিছনের অংশ। এবার দোতলা ভবনকে পাশ কাটিয়ে ভিতরে প্রবেশ করার পালা। মুঘল স্থাপত্য রীতিতে নির্মাণ করা প্রাসাদগুলোর পলেস্তারা খসে লতাপাতা জন্মালেও বিবর্ণহীন ভবনগুলো এখনও সাক্ষী দিচ্ছে তার অতীত জৌলসের। বন্ধুরা, 20 শতকের শুরুর দিকে সর্দার পরিবারের 3 ভাই প্রসন্ন কুমার সর্দার, মরীন্দ্র কুমার সর্দার ও গোপালচন্দ্র সর্দার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। এ জমিদার বাড়ির সর্বশেষ জমিদার গোপালচন্দ্রের ছেলে খোকন সর্দার। 47-এর দেশভাগের পর এই জমিদার বাড়ির অনেকেই ওপার বাংলায় চলে যান, তবে এখানে থেকে যান পরিবার নিয়ে গোপালচন্দ্র সর্দার। কিন্তু মুক্তিযুদ্ধের পর গোপালচন্দ্র সর্দারও চলে যান ভারতে। মাঝখানে সরু করিডোর দিয়ে আরেকটি আঙ্গিনায় প্রবেশ করেছি আমি। এখানেও দুপাশে দোতলা ভবন আর অপর পাশে একটি একতলা ভবন রয়েছে। কি অপরূপ নির্মাণ শৈলী! এ ভবনগুলো তৈরি করতে সময় সাপেক্ষের যেমন ব্যাপার ছিল, সে সাথে প্রচুর ব্যয়বহুল। সর্দার বাড়ির ভবনের নিচতলায় চলত দাপ্তরিক কর্মকাণ্ড, আর দ্বিতীয় তলায় ছিল শয়নকক্ষ, জলসাঘর ও পূজা অর্চনার ঘর। বন্ধুরা, এখন যাচ্ছি এখানকার তেলি জমিদার বাড়িতে। সর্দার জমিদার বাড়ির লাগু অবস্থায় রয়েছে তেলি জমিদার বাড়ি। সর্দার জমিদার বাড়ির একেবারে পাশাপাশি তেলি জমিদার বাড়ির অবস্থান বলে এখানে ঘুরতে আসা অনেকেই মনে করেন এটি সর্দার জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। দেখেন, আগে যে সিঁড়ি ছিল ভবনের, এই সিঁড়িটি কিন্তু এখানে দেখা যাচ্ছে, আর এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসলে দেখবো কতটুকু উপরে ওঠা যায়। কি ভয়ঙ্কর এক রাস্তা বন্ধুরা, দেখেন যেন গুহার ভিতর ঢুকছি। ও তারা দিও না, হ্যাঁ বন্ধুরা দেখেন, আর এক পা দিলেই কিন্তু একেবারে খাদে। আর পাশাপাশি দেখেন এইখান থেকে ভবনের সবকিছু কিন্তু ভেঙে পড়েছে, কোনো কিছুই আর অবশিষ্ট নেই এই তেলি জমিদার বাড়ির। আর খুব ভয়ঙ্কর একটি রাস্তা। ইতিহাসের পাতায় শুধু তেলি জমিদার বাড়ির নাম ছাড়া আর অন্য কিছুই খুঁজে পাওয়া যায়নি। জমিদারদের সাথে সাথে নিচ্ছিন্ন হয়ে গেছে তাদের ইতিহাসও। নিবারণ চন্দ্র সাহা ও গোবিন্দচন্দ্র সাহা এ জমিদার বাড়ির জমিদার ছিলেন। এটি বুয়া জমিদার বাড়ির সমসাময়িককালের নির্মাণ। জমিদার বাড়িটির ভাঙ্গা দেওয়ালের অবকাঠামো দেখে বোঝা যায় এই জমিদার বাড়িটিও কতটা বিশাল ছিল।
সর্দার জমিদার বাড়ির পাশাপাশি তেলি জমিদার বাড়ি হওয়ায় সর্দার জমিদারদের সাথে তাদের ধন দৌলত আর ঐশ্বর্যের প্রতিযোগিতা লেগেই থাকতো। তবে দেশ বিভাগের সময় এ তেলি জমিদার বাড়ির জমিদাররা সবার আগে দেশ ত্যাগ করেছিলেন। জমিদার কি চিনো? জমিদার না নাম শুনছো কোনোদিন? কি ওরা কি করতো আগে? জানি না। বন্ধুরা, এখনকার যে প্রজন্ম তারা কিন্তু জমিদার কি অথবা জমিদার বাড়ি কি তারা কিন্তু কোনো কিছুই জানে না। আসলে বন্ধুরা, যেখানে যাচ্ছি এই এলাকায় কিন্তু পুরাতন ভবনের ছড়াছড়ি, আর পাশে রয়েছে সর্দার বাড়ি এবং এখানে রয়েছে তেলি বাড়ি, আর এখানে কিন্তু একটি ভবন রয়েছে। আসলে এর অবকাঠামো দেখে বোঝা যাচ্ছে যে এটি এক সময় কোনো এক জমিদার বাড়ির সর্দার অথবা তেলি জমিদার বাড়ির মন্দির হিসাবে ব্যবহার করা হতো। এই মন্দিরের গায়ে কিন্তু বিভিন্ন গাছ জন্ম নিয়েছে। আর দেখেন এখানে যে মন্দিরের যে অবকাঠামোর যে পিলারগুলো রয়েছে কি নান্দনিকভাবে এইগুলো তৈরি করা হয়েছিল। তেলি জমিদার বাড়ি থেকে কিছুটা দূরেই রয়েছে তাদের কালী মন্দির। এই মন্দিরের আঙ্গিনায় একসময় বছরের 3টি এই অঞ্চলের সবচেয়ে বড় কালী পূজার আয়োজন করা হতো। ভাবুন তো তাহলে সে সময় জমিদার বাড়িটি কতটা জমজমাট ছিল। গোপালদি সমৃদ্ধ এক প্রাচীন জনপদ। এই জমিদার বাড়িগুলো ছাড়াও এখানে রয়েছে আরও অনেক প্রাচীন স্থাপনা। এখনই এই ভবনগুলোর প্রতি সরকারের সুদৃষ্টি দেওয়া জরুরি, না হয়তো আর কিছুদিন পর জরাজীর্ণ ভবনগুলোর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকারও সুযোগ হবে না কারো।